তো এই 50 ইয়ার্সের ফিল্ম ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত থাকা, আর সেখানে সাকসেস পাওয়া, অজস্র ছবি হিট দেওয়া, আবার সেটার সঙ্গে সঙ্গে যখন পলিটিক্স নিয়ে আমি অন্তর্ভুক্ত হলো এবং আমি যখন গেলাম বারাসাতে, তখন সেই মানুষগুলোই তো থাকবেই যারা আমার ছবি দেখেছেন। নমস্কার, জজবাত 24 বাংলা। আর আজকে জজবাত 24 বাংলাতে যে মানুষটির কাছে আমি এসছি আর আপনাদেরও নিয়ে এসছি, সেই মানুষটি আপনাদের সবার মনের কাছের মানুষ, এবং তার সাথে কথা বলতে 8 থেকে 80 সবার ভালো লাগে। এবং তার অভিনয় তো কি বলবো, তার অভিনয় নিয়ে কোনো কথা হবে না, কেননা উনি এত বছর ধরে আমাদের বাংলা সিনেমায় অন্যতম সম্পদ। আমরা কথা বলছি অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। আর চিরঞ্জিত চক্রবর্তী মানেই একটা আলাদা একটা মানুষ, যে শিল্পী সত্তাটাকে নানাভাবে আমাদের সামনে তুলে ধরে। তার ছবি, তার কবিতা, তার গলা এত সুন্দরভাবে পরিবেশন, প্রত্যেকটা সেগমেন্টে আমরা এত বছর ধরে দেখে আসছি। এবং আরেকটি দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করেছেন রাজনৈতিক একজন বিধায়ক হিসেবে বারাসাতের। তো পলিটিক্স থেকে তো বিদায় জানিয়েছে দাদা, তবে এখন দাদা কি করছে এবং এখনের জীবন আফটার পলিটিক্স কেমন চলছে, তাই নিয়েই আজকে আমরা জজবাত 24 বাংলাতে প্রথমবার অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। দাদা কেমন আছো? ফার্স্ট ক্লাস আছে, যেমন ছিলাম তার থেকে আরও ভালো আছে, বুঝলেন। 15 বছর ধরে পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিলাম, একটু অনিচ্ছা সত্ত্বেই। তো তার পরে আমি একটু ছেড়ে দিতে বললাম, অব্যাহতি চাইলাম। তো এবার আমার সুপ্রিম নেত্রী যিনি, তো মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে এবার রিলিজ করে দিয়েছেন। মানে আর পলিটিক্স নয়, আমি পলিটিক্যাল সন্ন্যাস নিয়ে নিয়েছি। তো আর পলিটিক্স করবো না, কারণ পলিটিক্স নয় এই জন্যেই সবাই একটা পার্টি থেকে বেরিয়ে আরেকটা পার্টিতে চলে যায়। আমার তো সেটার কোনো কারণ নেই, কারণ আমি জাস্ট পলিটিক্সে ওনার কথাতেই ঢুকেছিলাম আর ওর কাছ থেকেই বিদায় নিলাম। দাদা, অনিচ্ছা সত্ত্বেও কথাটা তুমি এর আগে অনেকবার বলেছো আমার এই ইন্টারভিউতে, যে পলিটিক্সটা আমার কাপ অফ টি না, তবু ভালোবাসা, মানুষের ভালোবাসাটা তুমি পেয়েছো। বারাসাতে দুবারের বিধায়ক, তো অনিচ্ছা সত্ত্বেও বিধায়ক, 3বারের বিধায়ক আমি। হ্যাঁ, তো অনিচ্ছা সত্ত্বেও কথাটা মানে মানুষ তো তোমাকে অন্যভাবে দেখেছে, তাই জন্যই এত বিপুল ভোটে জয় করে। সেই তাই তো, সেটাও ঠিক আছে। ওটা আমার পপুলারিটি এর আগে থেকেই ছিল, স্টার সুপারস্টার এসব ছিল আমি, কাজে মানুষ তো আমাকে আগে থেকেই চেনে। আপনারা আমার সঙ্গে চিরকালই আছেন বহু বছর ধরে। আমি প্রায় ফিল্ম করছি 50 বছর হলো। তো এই 50 ইয়ার্সের ফিল্ম ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত থাকা, আর সেখানে সাকসেস পাওয়া, অজস্র ছবি হিট দেওয়া, আবার সেটার সঙ্গে সঙ্গে যখন পলিটিক্স নিয়ে আমি অন্তর্ভুক্ত হলো এবং আমি যখন গেলাম বারাসাতে, তখন সেই মানুষগুলোই তো থাকবেই যারা আমার ছবি দেখেছেন, ছোটোবেলা থেকে দেখেছেন। তো সেই তারা আমায় অফুরন্ত ভালোবাসে ভরিয়ে দিয়েছেন, আমি কৃতজ্ঞ তাদের কাছে খুবই। 2011 থেকে মমতা ব্যানার্জির সাথে থাকা এবং অবশেষে সন্ন্যাস গ্রহণ পলিটিক্স থেকে, এই যে 3টে টার্ম, এই টার্ম 3টেকে তুমি ছোট্ট করে আপস অ্যান্ড ডাউন অনেক কিছু তোমার পলিটিক্যাল ক্যারিয়ারে দেখেছো, যদি সামান্য যদি বলো আমাদের দর্শক। না, আমি খুব একটা কিছু আপ অ্যান্ড ডাউন দেখিনি। আমি দাঁড়িয়েছি, জিতে গেছি, পরের টার্মেতে মানে 5 বছর বাদে আবার দাঁড়িয়েছি, আবার জিতেছি, তারপরের টার্মে আবার দাঁড়িয়েছি, আবার জিতেছি, এইভাবে 15 বছর চলে গেছে। এবং তার মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেনি যেটা নিয়ে বারাসাতের লোকেরা বিব্রত হয়েছে বা চমকে গেছে। ওখানে কোনো সেই ধরনের মানে যে ধরনের এখন হয়ে থাকে না, মানে রেপ, মার্ডার ইত্যাদি ইত্যাদি, বারাসাতের আমার ফেজে 10 ইয়ারে সেরকম কিছু হয়নি। কাজে ইটস অল বিউটিফুল। সবার হাসি মুখ দেখিয়ে আমি গেছি ওখানে, আবার হাসি মুখ দেখিয়ে বেরিয়েছি। একদম। এবং দাদার এই ফেসটা, যে ফেসটা দাদা ছিল, সেই ফেসটার মধ্যে বারাসাত নতুন করে একজন অভিনেতার সাথে একজন বিধায়ককে পেয়েছে এবং সাকসেসফুলি দাদা সেখান থেকে বেরিয়ে এখন
যে জীবনে আছে সেই জীবন দিয়েও তো পলিটিক্সটাকে তুমি এখন দেখছো 2026-এ বিধানসভা নির্বাচন, যেখানে বিভিন্ন দলের সাথে প্রশাসনিকভাবে তৃণমূল কংগ্রেসও তোমার যে পার্টি সেও কম্পিট করছে। তো এবারের বিধানসভার নির্বাচন তোমার চোখে ঠিক কেমন? কিছুই না, তার কারণ হচ্ছে আমি পলিটিক্যাল কোনো প্রশ্নের উত্তরও দেবো না, আমি পলিটিক্স নিয়ে কোনো আলোচনা করব না, যেটুকু করলাম সেটুকুই করব, এর বেশি করব না। একদম পলিটিক্সের বাইরে যখন দাদা, তো পলিটিক্স থেকে বিরতি যখন নিয়েছে, তো পলিটিক্স থেকে সাময়িকভাবে এই প্রশ্নটা আমরা করেছিলাম, তো দাদার উত্তরটা আমরা পেলাম। দাদা, মেনলি এখন আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল থেকে বাংলা চলচ্চিত্র জগতে কর্মবিরতি ডাক দিয়েছে আর্টিস্ট ফোরাম, এবং তার জন্য যে বিষয়টা সেটা হচ্ছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দুটো চারটে কথা তোমার কাছ থেকে জেনে নেব। মাত্র 42 বছরের তরতাজা একটি প্রাণ আমাদের চলচ্চিত্র জগৎ থেকে সরে গেল, এবং একজন অভিনেতাকে বাংলা চলচ্চিত্র হারালো, কি বলবে? একটা চরম দুঃখের ব্যাপার, মানে ইনফ্যাক্ট এখনও আমি মানতে পারছি না, কারণ কয়েক মাস আগেই ও আমার একটা ইন্টারভিউ করেছিল লম্বা, ও যেটা করতো ওর পডকাস্টটা সহজ কথা, সেইখানে এই আমার উপরের ফ্ল্যাটটাতে বসেই আমরা প্রায় 2 ঘন্টা কথা বলেছি। আর যেটা পডকাস্টটা যেটা রিলিজ হয়েছে সেটাও বোধ হয় 1.5 ঘন্টার, এবং দেখলাম ভালো আছে, 50,000 লোক দেখেছে এরকম আর কি, এখনও দেখবে, বহু বছর দেখবে। তো ওইটা চালিয়ে আমি একবার দেখছিলাম, ওর নড়াচড়া কথাবার্তা দেখছিলাম আর কি। ছেলেটা খুবই দুঃখজনকভাবে মারা গেল, মানে আনএক্সপেক্টেডলি, এবং ও যে বোধহয় জানতো না যেরকম ঘটনা ঘটতে পারে। তবে অ্যাক্সিডেন্ট এরকম হয়, যেটা অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, কিন্তু অ্যাক্সিডেন্টে কিছু প্রোটেকশান আমরা নিয়ে থাকি, তো সেই প্রোটেকশানটা এরা নেয়নি। হয়তো এরাও ভাবেনি যে এরকমভাবে একটা বড় রকম ঢেউ এসে যাবে আর ওকে এনগালফ করে নেবে, মানে গিলে ফেলবে প্রায়। ভেরি স্যাড। এখন আমাদের তার জন্য ইনভেস্টিগেশন হচ্ছে, আমরা সব জায়গায় এটা এফআইআর করলাম, এখানে রিজেন্ট পার্ক থানায় গেলাম, আমি বোম্বা গেলাম, গিয়ে এফআইআর করলাম সবাই মিলে। আবার ওখান থেকে বোম্বা চলে গেল তালসারিতে, সেখানে গিয়ে উড়িষ্যার থানাতে গিয়ে আবার ওকে দিয়ে, প্রিয়াঙ্কাকে দিয়ে ওরা আবার একটা এফআইআর করানো। ফলে পুলিশ ইনভেস্টিগেশন আমাদের এখানেও চলবে, ওয়েস্ট বেঙ্গলেরও চলবে, উড়িষ্যাও করবে, দুটোভাবে। কারণ সত্যটা জানা যাচ্ছে না, ওটাকে ক্যামোফ্লেজ করার জন্য অনেক রকম ভার্সন অনেকে দিয়েছে, অনেকে জানে ঠিক মতো হয়তো, কিন্তু ওই প্রোডাকশানের এতে বোধহয় তাদের ফেভারে বলতে চাইছে এরকম কিছু হবে, সেইরকম একটা কিছু ঘটনা এর ভেতরে ঘটেছে। তো আমার মনে হচ্ছে সবই বেরিয়ে আসবে সময় মতো, কারণ আমরা দায়বদ্ধ যে ওর এই ছোট্ট ছেলেটা, 11 বছরের ছেলেটার কাছে, যে তার বাবা সত্যি কীভাবে মারা গেছে সেটা রহস্য নয়, সেটার সত্যতা প্রতিষ্ঠিত করার জন্য আমরা দায়বদ্ধ। তো সেই জন্যই কিছুদিনের জন্য কর্মবিরতি আহ্বান করা হয়েছে। আমরা একটু খালি চাইছি যে ওই প্রোডাকশান যাদের করেছিল, যাদের আন্ডারে ছিল, সেটা যদি ওই জিও স্টারের একটা গ্রুপ, এটা যাতে লীনাও আছেন, তো এদের যদি শৈবাল আছে, এরা মিলে যদি যারা অপরাধটাকে স্বীকার করে অ্যাকচুয়াল ঘটনাটাকে বলে এবং ওদের অক্ষমতার কথা বলে যেন দোষ স্বীকার করে, সেইটা আমরা চাইছি ওরা করুক। তার একটার জন্য একটা মিনিমাম প্রেশার তো দিতেই হবে। এটা আর্টিস্ট ফোরামের ভাইস প্রেসিডেন্ট আমি, তো আমরা সবাই মিলে ওইটাই চাইছি করতে, এবং সমস্ত ইন্ডাস্ট্রি এগ্রি করেছে, ফেডারেশনের স্বরূপও এগ্রি করেছে, সবাই মিলেই আমরা এটা করেছি, ঠিক করেছি। কাজেই সে কর্মবিরতিটা শুরু হচ্ছে, আর আজকেই ইনফ্যাক্ট শুরু হয়েছে। আর কালকে আমাদের একটা মিটিংও আছে। আমরা ইন্ডাস্ট্রির সমস্ত লোককে ডেকেছি, আমাদের প্রায় 8 থেকে 10 হাজার মেম্বার আছে, আমরা সবাইকে ডেকেছি একবার, যে এটা ডেফিনেটলি প্রমাণ করতে যে আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা এটার জন্যে পিছপা হব না, আমরা ডেফিনেটলি এর শেষ দেখব।
একদম, এবং এর শেষ সবাই দেখতে চাইছে যে রাহুলের এই মৃত্যুটা কিভাবে হলো, তার রহস্য যেন না থাকে, এটা সবারই একটা আর্জি। দাদা, কয়েকটা জায়গায় আমরা দেখছি এবং কয়েকজন আর্টিস্টের পরিভাষায় আমরা দেখছি, জিতু কামাল থেকে শুরু করে কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কিছু মানুষ যারা মানে আমাদের চলচ্চিত্র জগতে, কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে জলে নামানো হয়েছিল একটা সময়, ঝড় জলের মধ্যে ওকে মানে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল। এইটা বহু বছর ধরে চলে আসছে। অ্যাকচুয়ালি এই ধরনের ঘটনা বহু বছর ধরে চলে আসছে। আমাদের একটা ক্লজ আছে, তাতে 22(a) বলে একটা আছে, যার ভিতরে এই সিকিউরিটি প্রিকশনটা নেওয়ার কথা। কিন্তু যেহেতু সেটা আমরাও খুব একটা কোনোদিন প্রেশার দিইনি, তেমন কোনো ইনসিডেন্ট ঘটেনি সেই কিয়া চক্রবর্তীর ঘটনাটার পরে, এবং সেটাও যদি ইনভেস্টিগেশনে কারোর দোষ কিছু পাওয়াও যায়নি, সেটাও একটু রহস্য রয়ে গেছে এখনও পর্যন্ত। এই লম্বা সময়ের মধ্যে বোধহয় 73-74 হয়েছিল ওটা, সেই তখন থেকে এখনও পর্যন্ত আবার একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটলো। একজন অত্যন্ত প্রিয় মানুষের প্রিয়, আমাদের সবার প্রিয় ছেলের মতো আমার, তো তাকে হারিয়েছি। তো এইবার কিন্তু ডেফিনেটলি একটা সময় এসেছে যে এই স্টেপটা নেওয়ার এবং ওই ক্লজটাকে খুব স্ট্রংলি পুট করার, একটা নতুনভাবে একটা তৈরি করা। হয়তো এরকম হতে পারে যে একটা কমিটি তৈরি করাও যেতে পারে, যেখানে 3 জন থাকবে, যে ফেডারেশনে থাকুক বা আমাদের এখানে থাকুক, যারা ওই পারমিশনগুলো কোথায় কি নিচ্ছে, এই সিকিউরিটি পারমিশনগুলো, সেইটা একবার চেক করে নেবে যে প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা সিরিয়ালের জন্য এই ধরনের জায়গায় কোনো রিস্কি কাজ কাউকে যদি করতে হয়, তার আগে ডেফিনেটলি সেটা এনশিওর করতে হবে আমাদের কাছে যে তোমরা পারমিশনস নিয়েছো, সিকিউরিটি নিয়েছো, প্রপার মেজার্স নিয়েছো। এক্ষেত্রে তুমি দেখেছো যে পারমিশন নেওয়া হয়নি? হয়নি, একেবারেই হয়নি, কিছুই নেয়নি, কিছুই করেনি। ইভেন লোকাল যে মাঝি মাল্লা ছিল তাদেরও কাউকে বলে রাখেনি, ভাই তোরা একটু দেখ। লোকাল পুলিশকেও জানানো? কিছু পুলিশকে তো জানানো হয়নি, সে তো হয়নি। এবার যে লোকাল পাশে যারা দেখছিল তাদেরও বলা হয়নি, তারা বলছিল, তাদের কাউকে বলেনি যে তোমরা একটু দেখো এই জলে যাচ্ছে, যদি হয় তাহলে কিছু পয়সা দিলেই হয়ে যায়, সেটাও করা হয়নি, কিচ্ছু করা হয়নি। দাদা, এখানে রেকিটাও তো প্রপারলি হয়? রেকি করেনি, এটাই বলছি, এই জায়গাটাতে একটা শুটিং করা উচিত না, কারণ এইখানটা খুব রিস্কি। এটা সুবর্ণরেখার জল আসছে, এটা মোহনা। এই মোহনার এখানে মুশকিল যেটা হয়, নদী থেকে যেটা এসে সমুদ্রে পড়ে, সেই জায়গাটাতে কাদা আসে, সমুদ্রের পরে আর কাদা থাকে না। এটা যে মজাটা, সমুদ্রেতে তুমি কাদা পাবে না, বালিই পাবে, কিন্তু এই মুখটা যেহেতু মোহনা, সেই জন্য ওইখানে কাদা আছে। সেই কাদাটা খুব ডেঞ্জারাস, এবং ওখানে পট হোলস হয়, গর্ত হয়। তার মধ্যে যদি কেউ একবার পড়ে যায়, এমনিতে নর্মালি একটা জলের মধ্যে যাচ্ছে, হয়তো হাঁটু জলে আছে, ঢেউ চলছে, অমুক চলছে, যেমন স্নান করে সবাই আর কি দীঘা পুরীতে, সেটা লাফিয়ে উঠলেই ঢেউটাকে কাটানো যায়। কিন্তু এইখানে যদি সেই ঢেউটার ভেতরে যদি ওই গর্তগুলো পেয়ে যায় সে কোনো কারণে, তাহলে সে ভেতরে পড়ে যেতে পারে, কাদায় চলে যেতে পারে, চোরাবালিতে যেতে পারে। এই 3 রকম ভয় আছে। এবং এখানে প্রচুর ছোট বোল্ডার আছে নদীর সঙ্গে, যে ছোট বোল্ডারটা সমুদ্রে থাকে না, শিশরেই থাকে না। কিন্তু এই যে জায়গাটা, এই তালসারি, এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এটা মোহনার একেবারে কাছে বলে এইখানে এই প্রবলেমটা আছে। সেখানে এখানে মানুষ চান করে না, কখনোই সমুদ্রে নেবে চান করার পারমিশন এখানে দেওয়া হয় না। কাজে পুলিশকে জিজ্ঞেস করলেই ওরা বারণ করতে যেতে বারণ করতো, শুটিং করতে বারণ করতো। এরা কিছুই করেনি, এরা পারমিশন নেয়নি, নিজেরা দিগ্গজ হয়ে গেছে, সব তারা জানে, ওদের কোনো ডুবুরিও নেই, কিছু নেয়নি, কোনো অ্যারেঞ্জমেন্ট করেনি, নৌকোগুলোকে বলেনি হেল্প করার জন্যে, কিছুই করেনি। তো সিকিউরিটি মেজার যেগুলো, সেগুলো যদি না নেয়, তাহলে এরকম হবে, ঘটনা ঘটে যেতে পারে, দুঃখজনক। একদম, নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারটা সত্যি এই রাহুলের ক্ষেত্রে একেবারেই নেওয়া হয়নি, সেক্ষেত্রেই এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, এবং এটা চোখ রেখে দেখিয়ে দিল যে এবার কিন্তু সাবধান হতেই হবে। দাদা, তোমার দীর্ঘ কেরিয়ারে এরকম কোনো ঘটনা তুমি সম্মুখীন হয়েছিলে যে এরকমভাবে? আমাদের অনেক সময় হয়ে যায়, অনেক সময় অনেক কিছু হয়ে যায়। যে কনি যদি বলে থাকে জলে নামার কথা, জিতু কামাল বলছে, কিন্তু এরা সবাই আমাদের সঙ্গেই আছে, ফোরামের সঙ্গে আমাদের একত্রই আছে, এরা জিতু কামালও আমাদের সঙ্গেই আছে।
ফাইনালি একটা জায়গায় আমরা এসেছি যখন এটা কিন্তু ইটস আ মাস্ট, এটা করতেই হবে। এই আর্জেন্সিটা আমরা এবার বোঝাবো, এর নিচে কিছু হবে না, যার জন্য পুরো কর্মবিরতি করে দেওয়া হয়েছে। এটা হতেই হবে, এর নিচে কিছু হবে না। এবং সেটাতে ফেডারেশন, ফোরাম, আমাদের সিনেটেল, অমুক সব কিছু একত্রে আছে। এবং মানুষেরও ডেফিনেটলি আমরা জানি প্রচুর মানুষ আমাদের সঙ্গে আছে যারা এটা সাপোর্ট করছে। আর একটা ঘটনা যেন, এরকম মর্মান্তিক ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। প্রিকশনের ক্ষেত্রে দাদা তুমি কি কি স্টেপ নেওয়া উচিত আর্টিস্ট ফোরাম এবং আমাদের শিল্পীদের জন্য তুমি মনে করো? এটাই বেসিক্যালি, কোনো রিস্কি শট আমরা বহু সময় দিয়েছি। এমনি আমাদের কী হয়, অ্যাকশন সিনেতে আমার বহুবার লেগে গেছে। অনেক সময় হচ্ছে বাঁশ দিয়ে ফাইট করছি, আমরা হয়তো লাঠি নিয়ে লড়ছি, তো লাঠি লেগে গেছে। আমার চোখে একবার লেগে গেছিলো একটি নায়িকা, তার নামটা বলছি না, তার হাত এরকম ছড়িয়ে আমাকে সেভ করতে যাচ্ছিল, আমার চাবুক মারা হচ্ছিল, সেইটাকে থেকে বাঁচানোর জন্য সে গেছিলো, কিন্তু তার হাতে বালা ছিল, সেই বালার যে একটা ফুল আমার চোখে ঢুকে গেছিলো। সাংঘাতিক কাণ্ড হয়েছিল। যদি এটা কর্নিয়ায় যেত তাহলে আমার চোখ নষ্ট হয়ে যেত। ডাক্তার দেখে বললো, তারপরে যখন বেরিয়ে ডাক্তার কাছে গেলাম তখন তো বললো যে ইউ আর সেভড, কারণ এখানে লেগে গেছে, মানে এটা এই সাদা জায়গাটা হোয়াইটে লেগেছে, মানে ইনফ্যাক্ট ইমপ্রেশন এসে গেছে সেখানে, এরম হয়েছে, ঘটনাটা এরম হয়েছে। সো এরম আর কি, মানে এরম ঘটেই থাকে। আমার চোখে এর আগেও লেগেছে, অনেক সময় ঘুষি লেগে গেছে, কিছু হয়েছে। অ্যাক্সিডেন্টের মধ্যে আমাদের যারা ডামি হয়, সেরকম বিমলের একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে যে বেঁচে গেছে, মানে সারভাইভ করে গেছে। আমারই ডামি হয়েছিল, একটা কাঁচ ভেঙে ঢোকার কথা আমার, তো আমার ডামি হিসেবে ও জাম্প করে ঢুকেছিল। প্রথম কথা, দরজাটা একটু ছোটো ছিল ওপরটা, কাঁচের দরজাটার, আর ওর হাইটটা বেশি হচ্ছে, মানে আমার হাইট মেলাতে গিয়ে ও হাইট ছিল, তো যে জাম্প করে গেছে ওর মাথাটা ওপরে ফ্রেমে লেগে গেছিলো, বডিটা কাঁচ ভেঙে ঢুকে গেছে। এবার বডি যখন পড়েছে তখন নিচে যে কাঁচগুলো ভেঙে গিয়ে এরম হয়ে গেছে, তাইতে পিঠ দিয়ে ঢুকে গেছে একটা কাঁচ। সেটা খুব ভয়ঙ্কর কাণ্ড হয়েছিল, হসপিটালাইজ হয়েছিল, বেশ কিছুদিন ভুগেছিল। তো এরম ঘটনা করতেই পারে, শুধু আমাদের জন্য তো নয়, আর্টিস্ট বলেই নয়, আর্টিস্টদের অ্যাক্টিংয়ের সময় এরম ঘটনা করতে পারে। বহু জায়গায় থেকে লাফাতে বললো কোথা থেকে, সে লাফাতে চায় না, সেখানে রাত্রিবেলার বৃষ্টির মধ্যে সে শুটিং করতে চায় না, তার হচ্ছে শরীর খুব খারাপ, কিন্তু সেগুলো অনেক সময় শোনা হয় না। আমাদের হিরোদের ক্ষেত্রে বা হিরোইনদের ক্ষেত্রে তাও ছাড় হতে পারে, যারা নামই আছে, কিন্তু সাধারণ যারা আর্টিস্ট হয় তাদের ওপর এই চাপটা খুব বেশি থাকে, সে না বলতে পারে না, তাহলে কাজটা চলে যাবে, এইসব প্রেশারগুলো থাকে বলে নিরুপায় হয়ে যায় সে। এটা কিন্তু টেকনিশিয়ানদের জন্যও একই, তাই না? ফাইট যারা করে আমাদের ডামি হয়, তাদের জন্যও একই ব্যাপারটা, একই। প্রত্যেকের প্রোটেকশন দিতে হবে, এটাই আমাদের কন্ডিশন। একদম প্রত্যেকের প্রোটেকশন দিতে হবে, এবং দাদার কথা অনুযায়ী আগামীতে এরকমই স্টেপ মেবি নিতে চলেছে আর্টিস্ট ফোরাম থেকে। দাদা আরেকটা জিনিস নিতে চলেছে না, এ নিয়ে নেবেই, এটা ফাইনাল হয়ে গেছে, এটা বলেছি ফাইনাল আমরা করেছি যে এটা নেবই, এই স্টেপটা আমরা নেবই, এবং প্রডিউসাররা ডেফিনেটলি এটা করবেন। প্রডিউসারদের সঙ্গে মিটিংও ছিল, তাদের বোম্বা কথা বলেছে, এবং সেখানে যা সবাই ছিল তারা আলোচনা করেছে, করে প্রডিউসাররা এগ্রি করেছে এটাতে। এবার দেখা যাক যে মেন যারা করেছে তো তারা কি উত্তর দেয়, তারা কি করে, আদারওয়াইজ কেসে চলে যাবে এটা তাহলে আর কি। তাহলে ইফ আর বাট আর থাকছে না, এবং এইবারে দাদার কথা অনুযায়ী ডিসিশন, সিদ্ধান্ত নেওয়া হচ্ছেই এবং হয়ে গেছেই। দাদা আরেকটা জিনিস যেটা নিয়ে ইন্ডাস্ট্রি সবসময় তোলপাড়, সেটা হচ্ছে যে এই ব্যান্ড কালচার। এই ব্যান্ড কালচার মানে কেউ কিছু বললেই বা কেউ কারোর কথা পছন্দ না হলেই তাকে সরাসরি ব্যান করে দেওয়া হচ্ছে, এবং এই মুহূর্তে ব্যানের পর্যায়ে 2-3 জন আমাদের অভিনেতা রয়েছে। তো এই ব্যান কালচারটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটা ক্ষতিকারক? হ্যাঁ, ক্ষতিকারক হতে পারে, এটার মধ্যে একটু পলিটিক্যাল ছোঁয়া আছে, সেটা আছে। তবে আই হোপ যেরকম আমরা এই এখন মুভমেন্টগুলো করছি তাদের সব এক হচ্ছে, তো এটাও মিটে যাবে, এটাও ঠিক হয়ে যাবে, শিগগিরই ঠিক হয়ে যাবে। একদম, আমরাও আশায় আছি এরকমই যে এটাও মিটে যাক, এবং সবার আগে রাহুলের যে
তদন্ত, সেই তদন্তটা সম্পূর্ণ হোক এবং আসলটা রহস্য না হোক, আসলটা বেরিয়ে আসুক। দাদা, তোমার অবসর সময় তুমি এখন কি কি করছো এবং আর আগামীতে কি কি কাজের মধ্যে নিজেকে ইনভলভ করতে চাইছো তোমার পলিটিক্যাল জীবন শেষ যাওয়ার পর? পলিটিক্যাল জীবন শেষ হওয়ার পর একটা খুব জোরে একটা শ্বাস নিলাম, বিরাট একটু ঘুমোচ্ছি বেশি, রাত্রিরে আরও নিশ্চিন্তে ঘুমোচ্ছি। এই এখন রোদ্দুরেতে সব ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই ইলেকশনে দাঁড়িয়েছে না, এই গরমের মধ্যে প্রচণ্ড ঘুরছে, ক্যাম্পেইন করছে। আমিও করেছি, এটা 3 বার করেছি 5 বছর অন্তর। তো সেটা এবার আমি করছি না, এবার একটু ফুরফুরে হয়ে ঘুরে বেড়াচ্ছি, এটা ভালো লাগছে আমার। আর তার সঙ্গে আমি ছবি আঁকছি, আমি একটা এক্সিবিশন করবো, বহুদিন ধরেই ভাবা হচ্ছে, টাইম পাচ্ছিলাম না। মাঝে মাঝে ছবি আঁকি, কিন্তু এক্সিবিশন করতে গেলে অন্তত 20-25টা ছবি লাগবে। তো সেই সিরিজটা এখন আমি আঁকার চেষ্টা করছি। আর একটা আমার একটা চ্যানেল করেছি, যেটা আমি আগে কখনো করিনি। আমি ফেসবুকেও ছিলাম না, খালি হোয়াটসঅ্যাপে ছিলাম। তো সেই চ্যানেলটার নাম হচ্ছে আমাকে দেখুন চিরঞ্জিত, আপনারা সবাই দেখতে পারেন। সেইখানে আমার যেগুলো আমি এক্সপোজ করিনি, মানে দীপক আমি নিজে যেগুলো লুকিয়ে রেখেছিলাম, চিরঞ্জিত নয় সে দীপক, কিন্তু সেই চিরঞ্জিত দীপককে বুঝিয়ে তার ভান্ডার থেকে সব বার করে ওই চ্যানেলটাতে দিচ্ছে। সেখানে আমার কবিতা শুনতে পাবেন আপনারা, আমার লেখা কবিতা, অন্য লোকের কবিতা আমি পড়ছি, আমার কণ্ঠে শুনতে পাবেন, প্রচুর গান শুনতে পাবেন, রবীন্দ্রসঙ্গীত এখন অনেকগুলো দিয়েছি আমি, আর ছবি আঁকা। এখানে ছবি আছে একটা, এটা তুলে নিও। এই ছবিটা যেটা এঁকেছি সেটা আমি পুরো কিভাবে আঁকছি ওটা পুরো দেওয়া আছে ওটাতে। তো ফলে এটা একটা দেখার মতো হবে। আর কী কী করবো আমি জানি না, আমি হয়তো অনেক গল্প বলবো, আমার এই 50 বছরের এক্সপিরিয়েন্স বলবো। আমার যে বাবা ছিলেন বিশিষ্ট একজন শিল্পী, তো অত্যন্ত নামী শিল্পী শৈলেশ চক্রবর্তী। তো তার সূত্রে সত্যজিতেরকে দেখা, পিসি সরকার সিনিয়র জুনিয়র, শিবরাম চক্রবর্তী, যত লেখক আছে তাদের মিট করেছি আমি, সে জন্মে পর্যন্ত আজ পর্যন্ত আর কি। তো দেশে বিদেশে বহু, অমিতাভ বচ্চন, সবাইকে মিট করেছি আমি। তো এদের সবার সঙ্গে কীভাবে ইন্টারাক্ট করেছি, আমাদের কি হয়েছিল, কেন গেছিলাম, কি বলল, কি হলো, উত্তম কুমার কি বললেন, তার বাড়িতে স্ক্রিপ্ট শোনালেন যখন তিনি কি বলছেন, কিভাবে ছিলেন তখন, শুয়ে বালিশের ওপরে হাতটা রেখে শুয়ে কাত হয়ে শুয়েছে, বিখ্যাত উত্তম কুমারীও এটা প্যাটার্নে আর কি। সে অসাধারণ সব এক্সপিরিয়েন্স আছে, সেগুলো বলবো, এগুলো সব হবে, গল্প চলবে আর কি। অসাধারণ। জজবাত 24 বাংলাতে যেটা আজকে একটা নতুনভাবে প্রকাশ পেল, আমাকে দেখুন চিরঞ্জিত, তো এটা কিন্তু আপনাদের দেখতে হবে এবং আপনারা সাবস্ক্রাইব করবেন চিরঞ্জিত দার চ্যানেলটা, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার সমস্ত কিছু তথ্য চিরঞ্জিত চক্রবর্তীর দেখতে পাবেন। এবং মানে বলছি, 2টো গান রবীন্দ্রসঙ্গীত, 3টে গান দিয়েছি, কালকে আরেকটা দিয়েছি। তো 2টো গান তো লাখ পেরিয়ে চলে গেছে দেখছি, আপনারা এত শুনেছেন। একটু গুনগুন দাদা, খুব মজার কথা আর কি। তোমার লাস্ট গানটা একটু এই লাস্ট যেটা হচ্ছে যে, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, এটা লাস্ট গেছে, কাল গেছে, কাল। অসাধারণ। দাদার সাথে যখনই আমি ব্যক্তিগতভাবে গত কয়েক বছর ধরে ইন্টারভিউ করি, তখন অনেক তথ্য, অনেক কথা জানতে পারি এবং দাদার কথাগুলো শুনে আমরা সত্যিই সমৃদ্ধ হই। আজকে আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা, শুধুই অভিনেতা আজকে থেকে, অভিনেতা শিল্পী চিরঞ্জিত চক্রবর্তী। এটা কেটে যেত। দাদার সঙ্গে যখনই থাকি আলাদা একটা অনুভূতি হয়। গত কয়েক বছর ধরে আমি দাদার ইন্টারভিউ করে চলেছি, অনেক কিছু জানতে পারি, নিজেরা সমৃদ্ধ হই, আপনারা যারা ওপারে রয়েছেন তারাও অনেক কিছু দাদার সম্পর্কে জানতে পারে। এখন থেকে দাদা বিধায়ক না, শিল্পী এবং অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। আজকে জজবাত 24 বাংলাতে আমরা ছিলাম, গুটি গুটি পায়ে আমরা তো 1 মিলিয়ন ক্রস করে গেছি। আজকে দাদার সঙ্গে এই ইন্টারভিউটা আপনাদের কেমন লাগলো? পলিটিক্যাল দাদা না, একদম শিল্পী দাদার সাথে আজকে আমরা ইন্টারভিউতে ছিলাম। দাদা তুমি ভালো থেকো, এবং আমার জজবাত 24 বাংলার যারা দর্শক 1 মিলিয়ন, তাদের জন্য কিছু যদি শুভেচ্ছা বলো।
হ্যাঁ ভালো, সবাই দেখুন, এই একটা সুন্দর চ্যানেল, এদের সুস্থ চ্যানেল, ভদ্র চ্যানেল, দেখুন, ভালো লাগবে আপনাদের। আর যেতে যেতে এবারে পয়লা বৈশাখ কিভাবে কাটাচ্ছ? এই আমার এখন পয়লা বৈশাখ বলে আলাদা কিছু ভাবে হবে না, যা প্রোগ্রাম থাকবে সেগুলো তো থাকবেই, যেমন থাকে আমাদের সেগুলো থাকবে। আর তার সঙ্গে যেটা হচ্ছে, পয়লা বৈশাখ এসে গেছে, তার মধ্যে আমি চাইবো যে পয়লা বৈশাখটা আরও সুন্দর হয়ে যাবে যদি রাহুলের এই অন্তর্ধান রহস্যটা আমরা জানতে পারি এর মধ্যে, তাহলে আই উইল বি ভেরি হ্যাপি। আমার মনে হচ্ছে আপনারা সবাই খুব খুশি হবেন, এবং ওর ছোট্ট বাচ্চাটা, ওর স্ত্রী প্রিয়াঙ্কা, এরা সবাই খুব খুশি হবে। ওদের সুখ, ওদের সমৃদ্ধি আমরা চাই। ভালো থাকুক, আপনারাও ভালো থাকুন সবাই। একদম, বাঙালি এবং বাংলার কাছে 1433 নতুন আলো নিয়ে আসুক, এটাই শুভেচ্ছা আপনাদের সকলকে। আজকে এখানেই ইতি টানছি আমাদের প্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর সাথে ছোট্ট ইন্টারভিউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন জজবাত 24 বাংলা। নমস্কার।